একদিকে সরকারি দল বলছে, বিরোধী দল আওয়ামী লীগের ভাষায় কথা বলছে, আবার বিরোধী দলও বলছে সরকারি দল এরই মধ্যে আওয়ামী লীগের ভাষায় কথা বলতে শুরু করেছে। আওয়ামী লীগ তো দূর থেকে হাসছে নাকি? ভাষাটা কে কীভাবে ব্যবহার করছেন সেটা নিয়ে হয়তো আলোচনা থাকতে পারে। তবে একটা জিনিস হলো, বাংলাদেশে কিন্তু আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিলাম একটা আকাঙ্ক্ষা নিয়ে। ব্যাপারটা কিন্তু অর্থনৈতিক বৈষম্য থেকেই শুরু হয়েছিল। তো 1971 সালে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশে কী ঘটলো, গণতন্ত্রের কথা বলেন, সংবাদপত্রের স্বাধীনতা বলেন, মানুষের অধিকারের কথা বলেন, শেষ পর্যন্ত কিন্তু একটা জায়গায় আইসা আহমদ রফিক, একজন সাধারণ কবি, তিনি একটা লাইন লিখেছিলেন, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো। আসলে এই যে মানচিত্র খাওয়ার কথাটা কিন্তু খুব বড় ব্যাপার। এখন মানুষ কোথায় গেলে দেশটা, মানচিত্র মানে একটা দেশ, তো তাহলে দেশটা খাবে শব্দের অর্থটা কি? মানে তার অভুক্তির, তার চাহিদার সাথে অপূর্ণতা। তাহলে এইটা কবিতা নিয়ে পরবর্তীকালে তিনি মাপও চেয়েছিলেন, কথা আমার সেটা নয়। কথা হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা এবং তার বাস্তবায়ন, এই দুটো জিনিসের বিটুইন দ্য লাইন যে কথাটা আছে, সেই কথাটা হচ্ছে আন্তরিকতা। মানুষ পরিবর্তন চায় কি জন্য? একটা হচ্ছে, যেমন আপনি সহজভাবে দেখেন, 15 বছরে বা 17 বছরে যারা ফ্যাসিবাদী শাসন করেছে, যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, যাদের উপর স্টিম রোলার চলেছে, জনগণ কিন্তু ফ্রি এবং ফেয়ার নির্বাচনে সেই লোকগুলোকে দেখে 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 ভোট দিয়েছে। এখানে কিন্তু এবারেও নির্বাচনে জাতীয় পার্টি প্রার্থী ছিল, আওয়ামী লীগের কথা বাদ দেন, তাদের সমর্থন ছিল, কিন্তু জনগণ তাদেরকে ভোট না দিয়ে কাদেরকে ভোট দিয়েছে? 2/3 মেজরিটি দিয়েছে বিএনপিকে। কেন বিএনপিকে সমর্থনটা করেছে? বিএনপিকে এই সমর্থনটা করেছে কারণ জনগণের ওই ভোটারদের মধ্যে এই আত্মবিশ্বাস ছিল যে সরকারের ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপি লড়াইটাই সঠিক ছিল। তাহলে বিএনপির প্রতি যে আস্থা এবং কমিটমেন্টটা তারা দিয়েছে, সেই কমিটমেন্টটা কিন্তু এই জন্য নয় যে 2/3 মেজরিটি সংসদে বসে কথাবার্তা বলবে সেজন্য নয়। 2/3 মেজরিটি মিলে তাদের কথাটা, তাদের চাহিদাটা জনগণের সাথে মেলাবে। তাহলে সেই চাহিদাটা কি? যেমন এখানে 2-3টে বিষয় নিয়ে আলোচনা হলো। বিদ্যুৎ নিয়ে যদি আমরা কথা বলি, এখানে বসুন্ধরা নানা প্রসঙ্গ আছে, কিন্তু আমি সহজভাবে কথাটা যেভাবে দেখি সেটা হচ্ছে, বিদ্যুতের সমস্যাটা কি আজকেই? ব্যাপারটা তো তা নয়। শেখ হাসিনার আমলে আমরা জানেন যে সাগররুনি হত্যাকাণ্ডের অন্যতম বড় ব্যাপার ছিল এই পাওয়ার প্ল্যান্টের রিপোর্ট। সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের অ্যাকাউন্টে গেছে ডিজেল প্ল্যান্ট চালু করার জন্য। ডিজেল প্ল্যান্ট হচ্ছে সবচেয়ে ব্যয়বহুল। বিদ্যুতের মধ্যে যেমন আমাদের পারমাণবিক বিদ্যুৎ, হাইড্রো বিদ্যুৎ, এই বিদ্যুৎগুলো হলো চিপার, এবং তারপর হলো কয়লা, এই বিদ্যুৎগুলো হলো চিপার এবং মানুষের জন্য প্রয়োজনীয়, উৎপাদনের সহায়ক। আমরা কোথায় গেলাম? আমরা কোনো ডিজেল প্ল্যান্টে। ডিজেল প্ল্যান্টে গিয়ে এখন গেলাম, সেদিনকার রিপোর্টে আমরা দেখলাম যে বহু প্ল্যান্টের কাজ নেই, তারা পয়সা নিচ্ছে, অপচয় হচ্ছে। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমাদের আজকে 6 মাস, আমি 6 মাসকে কত মাস আমি ধরতে চাই না, আসলে কিন্তু বিড়ালটা প্রথম রাতেই মারতে হয়। অর্থাৎ বিএনপি মূল জনগণের প্রত্যাশারা হচ্ছে যে আওয়ামী দুঃশাসনকে কঠোর হস্তে দমন করা। এই যে দমন করার যে প্রক্রিয়াটা, কঠোর হস্তে দমন করা, আমার ধারণা এই দমনের প্রক্রিয়াটার মধ্যে জনগণের একটা সন্দেহের কারণ ঘটেছে। কোথাও কোথাও তাদের কাছে মনে হয়েছে যে বোধহয় ওই যেমন একটা এনসিপির কেউ উল্লেখ করছেন, আমি সুনির্দিষ্টভাবে, কারণ এখানে কিন্তু একটা জিনিস দেখতে হবে, ব্যবসাটাকে কিন্তু, অর্থনীতিটাকে আপনি যদি শুধু দলীয়করণের মধ্যে দেখেন তাহলে হবে না। ভারতে যে ওনার সাথে বলছেন, ভারতে টাটা, বিরলা, গোয়েঙ্কা বহু আছে, আমেরিকাতে রিপাবলিকান ডেমোক্রেট পার্টি ব্যবসায়ীরা আছে না, কিন্তু পার্টি পরিবর্তন হওয়ার ফলে কি সব কারাগারে যায় বা সবাই কি দুর্বৃত্ত নয়? তা তো ব্যাপারটা না। ব্যাপারটা ব্যবসায়ীরা ব্যবসা করবে, বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে, রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে। এই 3টা জিনিসকে যদি আপনি একত্র মিলিয়ে ফেলেন তাহলে হয় দুর্বৃত্তায়ন। তাহলে সেই দুর্বৃত্তায়ন মুক্ত একটি ব্যবস্থাকে যদি আপনি স্টাবলিশ করতে চান, তাহলে আপনাকে অতীত দুর্বৃত্তায়নের কারণগুলোকে সুনির্দিষ্ট করতে হবে। এটা একটা শ্বেতপত্রের দরকার ছিল। আমরা কিন্তু এই যে কথাগুলো বলছি, আজকে যে কথাগুলো মনে হচ্ছে, আমরা কিন্তু এটা দুর্ভাগ্য যে আমাদের বিদ্যুৎ খাতের সমস্যা কোথায়, এটা কিন্তু ওই মন্ত্রী কি বলে এটা আমাদের কাছে প্রয়োজন না। আমাদের প্রয়োজন বিদ্যুৎ থাকাটা। কেন নাই তার সুনির্দিষ্ট দিয়ে বলে, হ্যাঁ ইয়েস মিস্টার এক্স এই কারণে নাই, তাহলে কবে আসবে এইটা বলতে হবে। আজকে গ্যাস নাই, কালকে পানি নাই, পরশুদিন বাতাস নাই, এইটা বলবেন আর বলবেন যে আমার কোনো দায় নাই। ব্যাপারটা তা তো না। ব্যাপারটা তো এভাবেও আসতে পারে যে ভারতে কথায় আপনি বলেন যে বড় দুর্ঘটনা হলে রেলের দুর্ঘটনা রেলমন্ত্রী পদত্যাগ করেন। রেলমন্ত্রী কি ট্রেনের দুর্ঘটনা ঘটান? দায়িত্ব নেন।
এই যে দায়িত্ব নেওয়ার ব্যাপারটা দুইভাবে, একটা হচ্ছে যে আমরা সহজভাবে যদি বলি পদত্যাগী সব ইস্যু শেষ হয়ে যায়, তা তো না, কিন্তু কথাটা হচ্ছে আপনাকে জনগণকে এই আস্থায় নিতে হবে, এই গুড বুকে আপনি নিতে হবে যে জনগণ আপনার কাছে যে প্রত্যাশাটা করেছিল সেই প্রত্যাশায় আপনি অটল আছেন। এখানে জনগণকে গালাগালি করে কোনো লাভ হবে না। সমস্যার সমাধান করতে হবে, আপনি যেভাবেই বলেন। বিদ্যুৎ যদি না থাকে তাহলে উৎপাদন থাকবে না, উৎপাদন না থাকলে বাইরে এক্সপোর্ট হবে না, এক্সপোর্ট না থাকলে ছেলেরা পড়তে পারবে না। অর্থাৎ এটা কিন্তু একটা সার্কেল, বাজারে দাম বাড়বে, মানুষের জীবনযাপনের সংকট পড়বে। তাহলে এই সংকটগুলো আলটিমেটলি কোথায় যায়? আলটিমেটলি কিন্তু ঘরের বাপ, 5 সন্তানের বাপ যখন ঘরে আসার পরে দিন শেষে যদি সে রান্না করতে না পারে, মার কাছে যদি ভাতের চাল না দিতে পারে, তাহলে এই সমস্ত সন্তানগুলো কিন্তু বাবাকেই বলে যে বাবা তুমি কি করছো। বাবার সক্ষমতা অক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে না, প্রশ্ন তোলে তুমি কি করলা, আমরা তো সারাদিনে খেতে পারলাম না। তারা কিন্তু মাকে এই প্রশ্নটা করে না, কারণ মা রান্না করে। তাহলে আমাদের কিন্তু দায়িত্বটা হচ্ছে সম্পন্ন করা, এখানে কথা না। এখানে আমরা যেটা বলি এটা আমাদের রাজনীতিতে একটা বদ অভ্যাস, আমরা পরস্পর করে গালাগালি করি না করার জন্য, অর্থাৎ কাজটা না করার জন্য। এখানে এনসিপির কথাই বলি, জামাতের কথাই বলি, আর বিএনপির কথাই বলি। আসলে কিন্তু সংকটটা সকলের। আমি যখন অন্ধকারে থাকি, আমার যখন বাতি থাকে না, তখন সকলের ঘরেই থাকে না। আর যখন বাতি জ্বলে তখন আজকে এখানে আমাদের যে কথাটা আমরা বলতে চাই সেটা ঐক্যের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে জাতীয় উন্নয়নের ক্ষেত্রে ঐক্যটা সুদৃঢ় থাকতে হবে।